আজকের গল্প শেষ উপলব্ধি। শহর থেকে একটু দূরে সবুজ গাছপালা আর ধানক্ষেত ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। নাম তার শান্তিপুর। গ্রামের একপাশে ছিল বড় একটি পুকুর। পুকুরের ধারে পুরনো বটগাছ, তার নিচে বাঁধানো ঘাটও ছিল। ভোর হলে সেখানে পাখির ডাক শোনা যেত, আর সন্ধ্যায় গ্রামের মানুষজন সেখানে বসে গল্প করত। এই গ্রামেরই এক প্রান্তে ছিল একটি ছোট টালির ছাউনি দেওয়া বাড়ি। বাড়িটি খুব বড় ছিল না, কিন্তু বাড়ির উঠোনটা ছিল বেশ সুন্দর। উঠোনের এক পাশে তুলসী গাছ ও অন্য পাশে একটি আম গাছ ছিল। বারান্দায় রাখা থাকতো মাটির কলস, পুরনো কাঠের পিঁড়ি আর একটি বাঁশের মুড়া। এই বাড়িতেই থাকতেন সরলা দেবী। বয়স প্রায় 70 বছর। স্বামী মারা গেছেন অনেক বছর আগে। তার সংসার বলতে একমাত্র ছেলে অরিজিৎ, ছেলের স্ত্রী মধুমিতা এবং নাতনি তিথি। সরলা দেবীর জীবনে স্বামী চলে যাওয়ার পর একমাত্র অবলম্বন ছিল তার ছেলে। অরিজিৎ যখন ছোট ছিল তখন তাদের সংসারে খুব অভাব ছিল। স্বামী মারা যাওয়ার পর সরলা দেবী অন্যের বাড়িতে রান্নার কাজ করেছেন, কখনো সেলাই করেছেন, কখনো বাড়ির উঠোনে শাকসবজি ফলিয়ে বিক্রি করেছেন। নিজে অনেক রাত না খেয়ে থেকেছেন, কিন্তু ছেলেকে কখনো তিনি না খাইয়ে রাখেননি। অরিজিতের স্কুলের ফি দেওয়ার টাকাটা না থাকলে সরলা দেবী নিজের বিয়ের সময় পাওয়া ছোট্ট সোনার নাকছাবিটাও বিক্রি করে দিয়েছিলেন। অরিজিৎ তখন কিছুই বুঝতো না। সে শুধু জানতো তার মা তাকে খুব ভালোবাসেন। সরলা দেবী সবসময় ছেলেকে বলতেন, তুই মন দিয়ে পড়াশোনা কর, তোর জীবনটা যেন আমার মতো কষ্টে না কাটে। অরিজিৎ সত্যিই পড়াশোনা করেছিল। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক, তারপর শহরে গিয়ে কলেজ। পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরিও পেল সে। চাকরি পাওয়ার পর অরিজিতের জীবন বদলে গেল। সে শহরে একটি ছোট্ট ফ্ল্যাট কিনল। তারপর বিয়ে করল মধুমিতাকে। মধুমিতা ছিল শহরের মেয়ে। সে শিক্ষিত, সুন্দরী, কিন্তু গ্রামের সাধারণ জীবন তার খুব একটা ভালো লাগতো না। বিয়ের পর প্রথম দিকে সে সরলা দেবীর সঙ্গে ভালো ব্যবহার করত, কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। সরলা দেবী ভোরে উঠে উঠোন ঝাড়ু দিতেন, তুলসী গাছে জল দিতেন, রান্নাঘরে গিয়ে ছেলের জন্য চা বানাতেন। মধুমিতা একদিন বলল, মা, আপনি এসব করবেন না, আপনার বয়স হয়েছে। সরলা দেবী তখন হেসে বললেন, আমি তো বসে থাকতে পারি না মা, একটু কাজ করলে শরীরটা ভালো থাকে। সেই কথা শুনে মধুমিতা কিচ্ছু বলল না, কিন্তু কয়েকদিন পর আবার বলল, মা, আপনি গ্রামের বাড়িতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শহরে এই ছোট্ট ফ্ল্যাটে আপনার কষ্ট হচ্ছে। সরলা দেবী বুঝতে পারলেন কথাটার অর্থ শুধু তার কষ্টের কথা নয়। তবুও তিনি চুপ করে থাকলেন। অরিজিৎ অফিস থেকে ফিরলে মা তার জন্য দরজার কাছে অপেক্ষা করতেন। বাবা, খেয়ে নে, সারাদিন নিশ্চয়ই অনেক পরিশ্রম হয়েছে। অরিজিৎ বলতো, মা, তুমি বসো, আমি নিজেই খাবো। কিন্তু কিছুদিন পর অরিজিতের আচরণেও পরিবর্তন এলো। অফিসের কাজ বাড়ল, মিটিং, ফোন, কম্পিউটার সব নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ল। মা যখন পাশে বসে পুরনো দিনের গল্প করতেন, অরিজিৎ মোবাইলের দিকে তাকিয়ে বলতো, মা, পরে কথা বলবো। সরলা দেবী চুপ করে যেতেন। একদিন রাতে তিনি ছেলের ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন, বাবা, তোর ছোটবেলার একটা ছবি পেয়েছি, দেখবি? অরিজিৎ কম্পিউটারে কাজ করছিল। সে বিরক্ত হয়ে বলল, না মা, এখন না, খুব কাজ আছে। সরলা দেবী ছবিটা হাতে নিয়ে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে গেলেন। ছবিটা ছিল বহু বছরের পুরনো। ছোট্ট অরিজিৎ মায়ের কোলে বসে আছে, মায়ের মুখে হাসি। সরলা দেবী ছবিটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। সময় যেতে লাগলো। তিথি জন্মানোর পর সরলা দেবীর জীবনে আবার আনন্দ ফিরে এলো। নাতনি তিথি ছিল তার প্রাণ।
তিথি স্কুল থেকে ফিরে দৌড়ে ঠাকুমার কাছে যেত। ঠাকুমা, আজ জানো কি হয়েছে? সরলা দেবী হাসতেন। কি হয়েছে আমার পাখিটা? তিথি সারাদিনের গল্প করত। ঠাকুমা তার চুলে তেল দিতেন, গল্প বলতেন, ঘুম পাড়ানোর সময় পুরনো ছড়া শোনাতেন। তিথিও ঠাকুমাকে খুব ভালোবাসত, কিন্তু মধুমিতার কাছে ব্যাপারটা ভালো লাগতো না। একদিন সে অরিজিৎকে বলল, তোমার মা এখন সারাদিন তিথিকে নিয়ে থাকেন, ওর পড়াশোনারও ক্ষতি হচ্ছে। অরিজিৎ বলল, মা তো ওকে খুব ভালোবাসে। মধুমিতা উত্তর দিল, ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমাদের জীবনটাও তো দেখতে হবে। এরপর মধুমিতা আরও একটি কথা বলল, তুমি কি কখনো ভেবেছো মা যদি একটা ভালো বৃদ্ধাশ্রমে থাকেন তাহলে তারই সুবিধা হবে? সেই কথা শুনে অরিজিৎ চুপ করে গেল। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু মধুমিতা ধীরে ধীরে তাকে বোঝাতে লাগলো, সেখানে তার বয়সী অনেক মানুষ থাকবে, ডাক্তার থাকবে, সময় মতো খাবার থাকবে। এখানে তো আমরা সবাই ব্যস্ত। তারপর অরিজিৎ নিজের মনকে বোঝালো, হয়তো সত্যিই মায়ের জন্য ভালো হবে, কিন্তু সে একবারও ভাবল না মায়ের জন্য ভালো কি সেটা কি মা নিজে চেয়েছেন। একদিন সকালে অরিজিৎ মাকে বলল, মা, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সরলা দেবী অবাক হয়ে বললেন, কোথায়? একটা খুব ভালো জায়গা, তোমার বয়সী অনেক মানুষ থাকবে, তোমার সঙ্গে গল্প করার মানুষও থাকবে। সরলা দেবী ছেলের চোখের দিকে তাকালেন। মায়েরা সন্তানের চোখ পড়তে পারেন। তিনি বুঝে গেলেন, তুই কি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? অরিজিৎ চমকে গেল। মা, তুমি এমন বলছো কেন? ওখানে তোমার খুব ভালো থাকবে, ওখানে তুমি দেখো। সরলা দেবী কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি কি তোদের জন্য বোঝা হয়ে গেছি বাবা? অরিজিৎ কোনো উত্তর দিতে পারল না। মধুমিতা দূর থেকে বলল, মা, আপনি ভুল বুঝছেন, আমরা তো আপনার ভালোর জন্যই করছি। সরলা দেবী আর কিছু বললেন না। তিনি নিজের ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিলেন। ব্যাগে ছিল দুটি শাড়ি, একটা পুরনো চশমা, কিছু ওষুধ আর স্বামীর একটি পুরনো ছবি। বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি একবার রান্নাঘরের দিকে তাকালেন, তারপর তুলসী গাছটার কাছে গিয়ে হাত জোড় করলেন। তিথি তখন স্কুলে। সরলা দেবী দরজার দিকে তাকিয়ে বললেন, আমার নাতনিটাকে বলিস ঠাকুমা ওকে খুব ভালোবাসে। অরিজিৎ গাড়িতে বসে রইল। তার বুকের ভেতরটা কেমন করছিল, তবুও সে নিজেকে বোঝালো, আমি তো মায়ের ভালোর জন্যই করছি। গাড়ি শহর ছেড়ে এক শান্ত জায়গায় পৌঁছালো। সেখানে একটি বড় বৃদ্ধাশ্রম, সামনে বাগান, কয়েকটি বেঞ্চ, পাশে একটি ছোট মন্দির, বারান্দায় কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা বসেছিলেন। সরলা দেবী আস্তে আস্তে গাড়ি থেকে নামলেন। একজন কর্মী এসে তার ব্যাগ নিলেন। অরিজিৎ বলল, মা, এখানে তোমার কোনো অসুবিধা হবে না, আমি প্রতি সপ্তাহে আসব। সরলা দেবী ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বাবা, সপ্তাহে না পারলে মাসে একবার আসিস, শুধু একবার এসে আমাকে দেখে যাস। অরিজিৎ মাথা নাড়ল। সরলা দেবী আর একবার বললেন, তুই ভালো থাকিস। এই কথাটা শুনে অরিজিতের চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে চোখ মুছে গাড়িতে উঠে পড়ল। গাড়ি ধীরে ধীরে চলে গেল। সরলা দেবী রাস্তার দিকে তাকিয়ে রইলেন। যতক্ষণ গাড়িটা দেখা গেল ততক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। তারপর ধীরে ধীরে একটি বেঞ্চে গিয়ে বসলেন। সেই রাতে অরিজিৎ বাড়ি ফিরে মায়ের ঘরের দরজা খুলল। ঘরটা খালি। বিছানার পাশে মায়ের পুরনো চশমার বাক্স নেই, আলমারিতে তার শাড়িগুলোও নেই। টেবিলের ওপর শুধু একটি ছোট্ট কাপড়ের পুঁটলি পড়েছিল। অরিজিৎ সেটা খুলে দেখল, ভেতরে ছিল তার ছোটবেলার একটি ছবি।
আর একটি পুরনো কাগজ। কাগজে সরলা দেবীর হাতে লেখা, আমার ছেলে যেন কোনোদিন না ভাবে তার মা তার জন্য কিচ্ছু করেনি। অরিজিতের বুকটা কেঁপে উঠল। সে কাগজটা হাতে নিয়ে বসে পড়ল। মধুমিতা এসে বলল, এত মন খারাপ করছো কেন? মা তো ভালো জায়গায় আছে। অরিজিৎ কিছু বলল না। সেই রাতে সে ঘুমাতে পারল না। তার মনে পড়তে লাগলো ছোটবেলার কথা। বৃষ্টির রাতে মা তাকে বুকে জড়িয়ে বসেছিলেন। পরীক্ষার আগের রাতে মা জেগে তার জন্য দুধ গরম করেছিলেন। কলেজে ভর্তি হওয়ার টাকা না থাকায় মা নিজের গয়না বিক্রি করেছিলেন। অরিজিতের জ্বর হলে মা 3 রাত ঘুমাননি। আর আজ সেই মাকেই সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। পরদিন অফিসে গিয়েও অরিজিতের মন বসছিল না। কম্পিউটারের সামনে বসে সে বারবার মায়ের মুখ দেখতে পাচ্ছিল। দুপুরে হঠাৎ তিথি স্কুল থেকে এসে জিজ্ঞাসা করল, বাবা, ঠাকুমা কোথায়? অরিজিৎ থমকে গেল। ঠাকুমা তো একটা ভালো জায়গায় গেছে। তিথি বলল, কোথায়? অরিজিৎ চুপ করে রইল। তিথি বলল, আমি কি ঠাকুমার সঙ্গে দেখা করতে পারবো? সেই প্রশ্নের কোনো উত্তর অরিজিতের কাছে ছিল না। তিথি দৌড়ে ঠাকুমার ঘরে গেল। ঘর খালি দেখে সে কাঁদতে শুরু করলো। বাবা, তুমি ঠাকুমাকে কোথায় নিয়ে গেছো? অরিজিতের চোখ দিয়ে এবার সত্যিই জল পড়ে গেল। সেদিন রাতে তিথি খাবার খেলো না। সে বলল, ঠাকুমা আমাকে না খাইয়ে কখনো ঘুমোতে দিত না। আমি ঠাকুমার সঙ্গে দেখা করতে যাব। অরিজিৎ আর নিজেকে আটকে রাখতে পারল না। পরদিন সকালে সে একাই বৃদ্ধাশ্রমে চলে গেল। সরলা দেবী বারান্দায় বসেছিলেন। ছেলেকে দেখে তিনি অবাক হলেন। তুই এসেছিস? অরিজিৎ মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, আমাকে ক্ষমা করো। সরলা দেবী ছেলের মাথায় হাত রাখলেন। কি হয়েছে বাবা? অরিজিৎ কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে বোঝা ভেবেছিলাম, অথচ তুমি আমার জন্য নিজের পুরো জীবনটা দিয়ে দিয়েছো। সরলা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি তোকে দোষ দিইনি বাবা। মা কখনো সন্তানের ওপর রাগ করে থাকতে পারে না। অরিজিৎ বলল, চলো মা, বাড়ি চলো। সরলা দেবী ছেলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি বাড়ি যাব? কিন্তু একটা কথা বলবি? কি মা? তোর বাড়িতে কি আমার জন্য একটু জায়গা আছে? এই প্রশ্ন শুনে অরিজিতের বুক ফেটে গেল। সে মায়ের হাত ধরে বলল, মা, আমার বাড়ির সবচেয়ে বড় জায়গাটা তোমার। এতদিন আমি সেটা বুঝিনি। অরিজিৎ মাকে নিয়ে বাড়ি ফিরে এলো। দরজার সামনে তিথি দাঁড়িয়েছিল। ঠাকুমাকে দেখেই সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। ঠাকুমা, তুমি আর কোথাও যাবে না তো? সরলা দেবী তিথিকে বুকে জড়িয়ে বললেন, না রে পাখি, আর যাব না। মধুমিতাও দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। তার চোখে জল। সে সরলা দেবীর কাছে এসে বলল, মা, আমাকে ক্ষমা করবেন। সরলা দেবী বললেন, ক্ষমা চাইতে হয় না মা, শুধু একটা কথা মনে রেখো, বৃদ্ধ মানুষদের সবচেয়ে বেশি দরকার ওষুধ বা টাকা নয়, আপন মানুষের একটু সময়। সেদিন থেকে বাড়িটা আবার বদলে গেল। সরলা দেবী সকালে উঠতেন, তুলসী গাছে জল দিতেন। তিথি স্কুলে যাওয়ার আগে ঠাকুমার কাছে বসে খাবার খেত। অরিজিৎ অফিসে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলতো। আর সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে বাড়ির ছাদে বসতো। পুরনো দিনের গল্প হতো। সরলা দেবী আবার সেই পুরনো হাসিটা ফিরে পেলেন। কয়েক মাস পর এক সন্ধ্যায় অরিজিৎ মায়ের পাশে বসে বলল, মা জানো, সেদিন তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পর আমি বুঝেছিলাম বৃদ্ধাশ্রম খারাপ জায়গা নয়, কিন্তু নিজের মা বাবাকে শুধু নিজের সুবিধার জন্য সেখানে রেখে আসা কত বড় ভুল
সেটা বুঝতে আমার এত সময় লেগে গেল। সরলা দেবী বললেন, ভুল বুঝতে পারাটাই বড় কথা বাবা। অরিজিৎ মায়ের হাত নিজের হাতে নিয়ে বলল, মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, কিন্তু আসলে তুমি আমাকে মানুষও করেছো। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সরলা দেবী হেসে বললেন, মায়ের ঋণ শোধ করতে হয় না, শুধু মাকে একা করে দিস না। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। আকাশে এক ফালি চাঁদ উঠেছে। উঠোনে তুলসী গাছের পাশে ছোট্ট প্রদীপ জ্বলছে। তিথি ঠাকুমার কোলে মাথা রেখে গল্প শুনছে। মধুমিতা রান্নাঘর থেকে চা নিয়ে আসছে। অরিজিৎ চুপ করে পরিবারের দিকে তাকিয়ে আছে। তার মনে হলো এতদিন সে সুখ খুঁজছিল বড় বাড়িতে, ভালো চাকরিতে, টাকা পয়সায়, কিন্তু আসল সুখ তো এই ছোট্ট উঠোনেই ছিল। মায়ের পাশে বসে থাকা, নাতনির হাসি শোনা, পরিবারের মানুষের সঙ্গে দুটো কথা বলা। সেই দিন অরিজিৎ একটা সিদ্ধান্ত নিল, জীবনে যতই ব্যস্ততায় আসুক সে আর কখনো তার মাকে একা হতে দেবে না। কারণ সে অবশেষে বুঝেছিল, বৃদ্ধ মা বাবা আমাদের জীবনের বোঝা নন, তারাই আমাদের জীবনের সেই মানুষ যারা নিজের যৌবন, স্বপ্ন আর সুখ বিসর্জন দিয়ে আমাদের বড় করেছেন। তাদের জন্য হয়তো দামি উপহার দেওয়া সম্ভব নয়, কিন্তু একটু সময় দেওয়া সম্ভব, একটু পাশে বসা সম্ভব, একবার জিজ্ঞেস করা সম্ভব, মা তুমি কেমন আছো? আর কখনো কখনো এই ছোট্ট প্রশ্নটাই একজন বৃদ্ধ মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে। কারণ সন্তান বড় হয়ে মাকে ভুলে গেলেও মা কখনো সন্তানের শৈশবকে ভুলে যান না। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও গল্প পেতে।